আজকের এই অনুসন্ধানে আমরা প্রবেশ করব পাশ্চাত্য বা ওয়েস্টার্ন দুনিয়ার একটি গোপন অধ্যায়। যুক্তিবাদী খোলসের ঠিক নিচেই লুকিয়ে থাকা অকাল্ট বা এসোটেরিক যে স্রোতগুলো রয়েছে তা আজ আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। একাডেমিক এবং থিওলজিক্যাল উৎস থেকে প্রাপ্ত তথ্যভিত্তিক এই আলোচনায় চলে আসা যাক একেবারে মূল বিষয়ে। চলুন ছট করে আজকের রোড ম্যাপটা দেখে নিই। প্রথমে আমরা ওয়েস্টার্ন ইসোটেরিজমের আসল সংজ্ঞাতে যাব, তারপর তার একটা লুকিয়ে থাকা হিস্টোরিক্যাল টাইম লাইন দেখব। এরপর আসবে চমৎকার একটি বিষয়, দি এনলাইটেনমেন্ট প্যারাডক্স। শেষের দিকে আধুনিক সংস্কৃতিতে অকাল্টিজমের প্রভাব এবং সব শেষে আনুষ্ঠানিক ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের ডিপ ডাইভ শেষ করব। 1. ডিফাইনিং ওয়েস্টার্ন এজোটেরিসিজম। চলুন তথ্য দিয়েই শুরু করা যাক। এসোটেরিসিজম শব্দটা এসেছে গ্রিক থেকে, যার অর্থ দাঁড়ায় ইনার সার্কেল বা ভিতরের মহল। একে আমরা একটা ছাতাস্বরূপ শব্দ বা অ্যাম্ব্রেলা টার্ম হিসেবে ধরব, যা মূলত বাতিল হয়ে যাওয়া ও লুকিয়ে থাকা জ্ঞানের একটা ধারাকে বোঝাতে ব্যবহার করা হয়। আর অকাল্টিজম হল ওই অতিপ্রাকৃত শক্তি, যেমন জাদু বা ভবিষ্যৎবাণীর ওপর বিশ্বাস বা তার চর্চা। এখানে আসল পয়েন্টটা হলো, এগুলো কিন্তু এই ধরনের মানুষের নিজেদের দেয়া নাম নয়, বরং একাডেমিক গবেষকদের তৈরি করা একটা শ্রেণীবিভাগ। পাশ্চাত্যের চিন্তাধারার মূল যদি 3টে খুঁটি ধরি, তাহলে চিত্রটা ঠিক এমন দাঁড়ায়। বাম পাশে রয়েছে গ্রিক র্যাশনালিটি, একেবারে প্রমাণযোগ্য, উন্মুক্ত এবং সমালোচনামূলক দার্শনিক চিন্তা। এবার ডান পাশে দেখা যাক ডগম্যাটিক বিলিফ, যা সম্পূর্ণ ধর্মীয় গ্রন্থ এবং প্রচলিত অর্থোডক্স ধর্মাবিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। মাঝখানের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, সেটাই এসোটেরিজম। এটা একটা গোপন, অভিজ্ঞতা ভিত্তিক এবং ইন্টারমিডিয়েট পথ, যা ঠিক বিজ্ঞান ও প্রচলিত ধর্মের মাঝামাঝি অবস্থান করে। 2. এ হিডেন হিস্টোরিক্যাল টাইমলাইন। এবার দেখা যাক ইতিহাসের পাতা থেকে এই গোপন ধারাটি কিভাবে বেঁচে থাকল। প্রাচীন যুগের শেষ দিকে, অর্থাৎ লেট অ্যান্টিকুইটিতে, গ্রিক দর্শন আর মিশরীয় ধর্মের একটা অভিনব মিশ্রণ তৈরি হয়, যেখান থেকে উৎপত্তি হয় হার্মেটিসিজম ও গ্নস্টিসিজমের। তারপর 12 শতকে একটা দারুণ টার্নিং পয়েন্ট আসে। ইসলামী বিশ্বে সংরক্ষিত থাকা বহু অকাল্ট বই আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে পাশ্চাত্যে প্রবেশ করে, আর তার হাত ধরেই স্পেনে কাবালার আবির্ভাব ঘটে। আর 1307 সালে তো নাইটস টেম্পলারদের একেবারে দমন করা হয়। আসল অভিযোগ ছিল এই এসোটেরিক ও অকাল্ট চর্চা। এবার আসা যাক রেনেসেন্স এবং এনলাইটেনমেন্টের যুগে। 1600 শতাব্দীতে রেনেসেন্স চিন্তাবিদরা খ্রিস্টীয় থিওলজির সাথে ক্যাবালা এবং নিওপ্ল্যাটনিজমকে যুক্ত করতে শুরু করেন। 1614 সালে জার্মানিতে চলে আসে রসিক্রুশিয়ান ম্যানিফেস্টো, যা পরবর্তীতে অন্যান্য সব সিক্রেট সোসাইটিকে অনুপ্রাণিত করে। 1717 সালে লন্ডনে আনুষ্ঠানিকভাবে তৈরি হয় ফ্রি মেসনরির প্রথম গ্র্যান্ড লজ, এবং 1774 সালের 1 মে অ্যাডাম ওয়েস্টহাফট এর হাতে তৈরি হয় বাভেরিয়ান ইলুমিনাটি। হ্যাঁ, এটা একেবারে ঐতিহাসিকভাবে প্রমাণিত একটা ঘটনা, কোনো বানোয়াট গল্প নয়। ইতিহাসের এই ধারায় সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হয়তো জর্ডানো ব্রুনোকে নিয়ে। তাকে কিন্তু মূল স্রোতের ইতিহাসে বিজ্ঞানের জন্য শহীদ হিসেবে ধরা হয়, কিন্তু সোর্সের তথ্য বলছে আসল কথা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার গভীর এসোটেরিক চিন্তাভাবনা এবং জাদুর চর্চার কারণেই। এই ছোট্ট তথ্যটা ভাবতে বাধ্য করে যে মূল ধারার ইতিহাস আসলে কত কি আড়ালে রেখে দেয়। 10. দি এনলাইটেনমেন্ট প্যারাডক্স। ইতিহাসের সবচেয়ে অবাক করা বিসঙ্গতিতে এবার আমরা প্রবেশ করছি। একবার এই তালিকাটার দিকে চোখ বোলানো যাক। জর্জ ওয়াশিংটন, উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারি ট্রুম্যান, হেনরি ফোর্ড, মার্ক টুয়েন এবং এমনকি সুরকার ওলফগ্যাং অ্যামাডিয়েস মোৎসার্ট পর্যন্ত। এই বিবিধ ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাশালী এবং যুক্তিবাদী মানুষগুলো, তারা সবাই একই গোপন পরম্পরার সদস্য ছিলেন। তারা যুক্ত ছিলেন ফ্রি মেসনরিতে। কেন কেন এমন একটা গোপন সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা? ঠিক এই জায়গাটাতে পাশ্চাত্যের টু ফেসেস বা দুটি চেহারা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে রয়েছে দ্য পাবলিক ওয়েস্ট, যা গণতান্ত্রিক, সমতাভিত্তিক, যুক্তিবাদী, বিজ্ঞানসম্মত এবং একেবারে ওপেন বা উন্মুক্ত। কিন্তু অন্যদিকে রয়েছে সিক্রেট সোসাইটিজ, যা কঠোরভাবে পদানুক্রমিক বা হায়ারার্কিক্যাল, ভীষণ এক্সক্লুসিভ, প্রায়শই নারীদের অনুমতি এখানে ছিল না, এবং যেখানে সব রীতিনীতি ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রাচীন পরম্পরা নির্ভর।
একটা চমৎকার প্যারাডক্স, তাই না? এবং এই গোপন রীতিনীতির তীব্রতা কত ভয়ঙ্কর ছিল তা বোঝার জন্য একটি পরম্পরাগত ম্যাসনিক শপথ এখানে তুলে ধরা হলো। তার গলা এক কান থেকে অন্য কান পর্যন্ত কেটে ফেলা, তার জিহ্বা গোড়া থেকে ছিঁড়ে ফেলা, তার মাথার খুলি 2 ভাগে বিভক্ত করা, যদি সে কোনো গোপন তথ্য ফাঁস করে দেয়। এই রক্তাক্ত এবং ভিসেরাল শপথ প্রমাণ করে যে প্রকাশ্যে যুক্তিবাদী মানুষগুলো ব্যক্তিগত জীবনের চোখের আড়ালে কী ধরনের অতিপ্রাকৃত ও অযৌক্তিক জীবন আপন করে নিতেন। 4. অকাল্টিজম ইন মডার্ন কালচার। 1920 শতকে এই বিষয়গুলো কিভাবে পপ কালচারে ছড়িয়ে পড়েছিল দেখে নিস। বর্তমান যুগের এসোটেরিক মুভমেন্টগুলো অধ্যয়ন করলে ঠিক এতগুলো ব্রাঞ্চ সামনে আসে। শুরু করা যাক স্পিরিচুয়ালিজম দিয়ে। 1840 থেকে 1920 সাল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আসলে মৃতদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। এরপর থিওসফিক্যাল সোসাইটিতে হেলিনা ব্লাভাৎস্কি পৃথিবীর বিভিন্ন ধর্মীয় পরম্পরাকে একসাথে মেলাতে শুরু করেন। তারপরে আসে পলিটিক্যাল অকাল্টিজম। 19 শতকের কিছু সোশ্যালিস্ট আর ফেমিনিস্টরা শাতান বা শয়তানকে একটা বিদ্রোহী প্রতীক হিসেবে ব্যবহার করেন, যেমন সুইডেনের লুসিফার নামের পত্রিকা। এর পাশাপাশি রয়েছে নাজিজমের অকাল্ট রুটস, যেখানে হাইনরিখ শিমলারের মতো নেতারা এসোটেরিক রীতিনীতি পালন করতেন, এবং 60-এর দশকের কাউন্টার কালচার, যাদের নিউ এজ মুভমেন্টকে একটা নতুন মাত্রা দেয়। কিন্তু আধুনিক যুগের নিউ এজ মুভমেন্টটা আসলে একটা পুঁজিবাদী সুপারমার্কেট বা দোকানের মতো হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, দরকার মতন বেছে নিতে পারি আমরা, হোকটা চ্যারট কার্ড, অ্যাস্ট্রোলজি বা টেলিসম্যান। এখান থেকেই এসোটেরিসিজম হয়ে পড়েছে ভীষণ ব্যক্তিকেন্দ্রিক এবং বাণিজ্যিক, যা বর্তমান মিডিয়া থেকে শুরু করে পপ ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে বাতাসের মতো। 5. দি ইসলামিক পার্সপেক্টিভ। এত কিছু আলোচনার পর আসা যাক আনুষ্ঠানিক থিওলজিক্যাল স্ট্যান্সে। ইসলামিক পার্সপেক্টিভ থেকে এই ডিভিনেশন বা ভবিষ্যৎবাণীর ব্যাপারে নিষেধাজ্ঞাগুলো একেবারে সুস্পষ্ট। সোর্স বলছে, প্রথমত, কেউ যদি কোনো গণক বা ডিভাইনারের কাছে গিয়ে শুধুমাত্র কোনো প্রশ্নও করে, তবে তার 40 দিনের নামাজ বা প্রেয়ার বাতিল হয়ে যায়। দ্বিতীয়ত, ওই গণক আসলেই ভবিষ্যৎ জানে, এই কথাটা বিশ্বাস করলেই তা কুফুর বা ধর্মত্যাগ হিসেবে গণ্য হবে। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বরং একেবারে হাইয়েস্ট লেভেলের থিওলজিক্যাল বাউন্ডারি। এর পাশাপাশি থাকছে আরও কিছু সুস্পষ্ট নিষেধাজ্ঞা। ম্যাজিক বা সর্সারিকে কুফুর এবং শিরক ধরা হয়, কারণ এখানে জিনের সাথে যোগাযোগ করা বাধ্যতামূলক। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও একই, তারা নিজেদের ইচ্ছায় অন্যকে প্রভাবিত করতে পারে এমন বিশ্বাস ইসলামিক মতামতে সরাসরি কুফুর। ট্যালিসম্যান বা তাবিজের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ, এবং এই যে সিক্রেট সোসাইটিজ বা গোপন সংগঠন, এমন কোনো দল যেখানে ইসলামের পরিপন্থী কোনো ওথ বা শপথ নিতে হয়, সেখানে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অদৃশ্য শক্তি নিয়ে মতামতি করাটা যে থিওলজিক্যাল দিক থেকে কত বড় একটা স্পিরিচুয়াল কম্প্রোমাইজ, তা এই রুলিংগুলো থেকেই বোঝা যায়। আমরা আজকের অনুসন্ধানের একেবারে শেষে চলে এসেছি, তবে যাওয়ার আগে একটা ভাবনার যোগান দেয়া যাক। আমাদের এই যে এত যুক্তিবাদী, এত আধুনিক পৃথিবী, তার কতটুকু অংশ আসলে নীরবে তৈরি হয়েছে এই আনসিন বা অদৃশ্য শক্তির অনুসন্ধানের মাধ্যমে? আমাদের চোখের সামনে যা ঘটছে তার বাইরেও লুকিয়ে থাকা পর্দাটা তবে কত বড়? ভাবনার বিষয় বটে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।